আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৩ আগস্ট জুলাই সনদ আদায় করে নেওয়া হবে ঘোষণা নাহিদ ইসলামের। এদিকে জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে দাবি শফিকুর রহমানের। জানিয়ে দেব নির্বাচন যত বিলম্বিত হবে সরকার তত প্রশ্নের মুখে পড়বে, সংকট আরও ঘনীভূত হবে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে দরদ কেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন জমিয়ত উলামায়ে ইসলামের। জানাবো রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বললেন মুজিবুর রহমান মঞ্জু। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ৩ আগস্ট জুলাই সনদ আদায় করে নেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম। আগামী ৩রা আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সিলেটবাসী আপনারা ৩ আগস্টের এনসিপির মহাসমাবেশে যোগদান করবেন। সেই সমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যা 7:45টার দিকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল সবসময় অগ্রগামী। জুলাই আন্দোলনেও সিলেটবাসী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তিনি বলেন, সিলেটিরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকেও জয় করেছে। লন্ডনে যারা গায়ের ঘাম ঝরিয়ে রেমিটেন্স পাঠান, সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তেল গ্যাসে সমৃদ্ধ এই সিলেট সম্পদে ভরপুর। এনসিপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্প কারখানা গড়ে তোলা হবে। এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি চাঁদাবাজ টেন্ডারবাজের দল নয়, ফ্যাসিবাদ উপরে এনসিপি উঠে এসেছে। পরবর্তী বাংলাদেশ হবে এনসিপির। তিনি বলেন, এতদিন আমাদের দেশ ছিল ধনিক শ্রেণীর, বসুন্ধরার মতো অলিগার্ক শ্রেণী হয়ে উঠেছিল। তিনি বলেন, আওয়ামী লীগের সুবিধা নিয়ে তারা মিডিয়া খুলেছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বলেন, লীগের একটি পক্ষ অ্যাক্টিজম করেছে, তারা বিভিন্ন রূপে ফিরতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। মুজিববাদের পাহারাদার হয়ে দাঁড়িয়েছে, তারা কথায় কথায় বাংলা ছাড়তে বলে, এই সব চাঁদাবাজদের দেশ ছাড়তে হবে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করতে হবে। সিলেটিরা প্রবাসে গিয়ে রক্তের উপর দাঁড়িয়ে রেমিটেন্স পাঠায়, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। তিনি বলেন, অনেকে বলেন এনসিপি বিএনপির বিরোধী, খালেদা জিয়ার বিরোধী, জিয়ার বিরোধী। আমরা তাদের বিরোধী নই, তবে আমরা বাংলাদেশের চাঁদাবাজদের বিরোধী। এনসিপি থাকলে চাঁদাবাজ, সন্ত্রাস ও সিন্ডিকেটের ঠাঁই হবে না। জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও পারবে বলেছেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার 25 জুলাই দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে, ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা। তিনি বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনই দল নিয়ন্ত্রণ করেছে তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা এদেশের মানুষকে ভালোবাসি ও দেশের মাটিকে আমরা ভালোবাসি। এজন্য অনুকূল প্রতিকূল সব অবস্থাতেই আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকা তো সমস্যা নেই, কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার তত প্রশ্নের মুখে পড়বে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটেও তারা দায় এড়াতে পারছেন। তবে নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট আরো গভীর হবে। শুক্রবার 25 জুলাই সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরায় দেয়াবাড়ি গোল চক্করে
নগরের রূপা মিয়া আবাসিক এলাকায় নিহত আনিকার বাসায় যান গয়েশ্বর। এ সময় নিহত আনিকার পিতা আবুল হোসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গয়েশ্বর রায় তাকে সহমর্মিতা ও সান্ত্বনা জানান। গয়েশ্বর রায় বলেন, সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে। নির্বাচন যতই বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে। মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে দরদ কেন, অন্তর্বর্তী সরকারকে বলেছে জমিয়ত। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি আমরা মানতে পারি না। দেশের জনগণ এরকম চুক্তি করার কোনো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারকে দেয়নি। আমাদের পূর্বপুরুষরা যেভাবে ব্রিটিশকে তাড়িয়েছিল, আমরাও সেভাবেই পশ্চিমা আধিপত্যবাদকে রুখে দিব ইনশাল্লাহ। শুক্রবার 25 জুলাই বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে স্থাপন চুক্তির প্রতিবাদে দলের পক্ষ থেকে আয়োজিত গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা ইউসুফী এ কথা বলেন। বিক্ষোভ সমাবেশে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। কলম্বিয়ায় তাদের এই অফিস নিয়ে অনেক অভিযোগ ও বিতর্ক রয়েছে। গাজায় গণহত্যা বন্ধে এই অফিসের কার্যকর কোনো ভূমিকা নেই। ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে সীমাহীন বর্বরতা চলছে, অথচ সেখানে তাদের এই অফিস নেই। বাংলাদেশে এই কার্যালয় স্থাপন করার এত দরদ উতলে পড়ল কেন? তিনি আরো বলেন, সমকামিতা ও ট্রান্সজেন্ডার সহ বিতর্কিত বিষয়গুলোকে তারা মানবাধিকার হিসেবে দেখে। অন্তর্বর্তী সরকার পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতে দেশবিরোধী এই চুক্তি সই করেছে। তিনি আগামী 7 আগস্ট জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর দলের পক্ষ থেকে ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করেন। রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলেছেন মুজিবুর রহমান মঞ্জু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার 25 জুলাই সকালে চট্টগ্রামে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই দ্বন্দ্বের কারণে ফ্যাসিবাদী গোষ্ঠী পুনরায় ফিরে আসার পথ সুগম হতে পারে। হাসিনার ফ্যাসিবাদকে উৎসাহিত করা কিছু সাংবাদিক নামের অ্যাক্টিভিস্টের ষড়যন্ত্র থেমে নেই। আদর্শ দল মতের পার্থক্য থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, যাদের আমরা কখনো নাম শুনিনি, সেই সার্জিস নাহিদ ও হাসনাত রায় আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে। দলগুলো 15-17 বছর আন্দোলন করে সফল হয়নি। সেই সবকিছু রাজনৈতিক দলকে ভুলে গেলে চলবে না। সুতরাং ঐক্য ও সংহতির ব্যাপারে কোনো ছাড় নেই। তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে একটি নির্বাচনী জোট বা সমঝোতার প্রচেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে আওয়ামী বিরোধী আন্দোলন বা যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের কেউ কেউ ভেতরে ভেতরে দুই শিবিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানা গেছে। দলগুলোর মধ্যে এমন বিভেদের জেরে ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পথ তৈরির আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি কিছু কিছু নেতা তাদের বক্তব্য স্লোগানে রাজনৈতিক শালীনতা বা শিষ্টাচারের সীমা অতিক্রম করছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে এই কাদা ছোড়াছুরি, এই বিভেদের সুযোগে ফ্যাসিবাদের যেন উত্থান না হয়, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কুমিল্লায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ 15। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 15 জন গুলিবিদ্ধ এবং আরো 10 জন আহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে সাবেক মেম্বার সালেহ আহমেদ ও বর্তমান মেম্বার আবুল খায়ের পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, সকাল
সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত টানা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়, রামদা ও লাঠি সোটা নিয়ে হামলা এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চলে। জানা গেছে গত 13 জুলাই সালেহ আহমেদ গোষ্ঠীর একটি গরু আবুল খায়ের গোষ্ঠীর জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি হয়। এরপর সালেহ আহমেদ গোষ্ঠীর লোকজন আবুল খায়ের গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় দুই পক্ষ থানায় 4টি এবং আদালতে একটি সহ মোট 5টি মামলা দায়ের হয়েছে। এদিকে বৃহস্পতিবার 24 জুলাই রাতে পুলিশ শেখ ফরিদ নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি সালেহ আহমেদ গোষ্ঠীর লোক বলে জানা গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেখ ফরিদের গ্রেপ্তারের পর শুক্রবার সকালে উত্তরপাড়ার জাফর আহমেদের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয়, পরে তা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ দুই পক্ষের অন্তত 15 জন গুলিবিদ্ধ হন, আহত হন আরও 10 জন।